আমার স্বামী আমার থেকে প্রায় 15 বছরের বেশি বড়। নিজেকে আমি কিছুতেই তার সাথে খাপ খাওয়াতে পারিনি। প্রচন্ড বোরিং একটা মানুষ, কিছুতেই মিষ্টি করে কথা বলতে জানে না, ভালোবাসা বোঝে না। একজন আনরোমান্টিক মানুষের মধ্যে যে সমস্ত গুণ থাকা দরকার তার সবকিছুই তার মধ্যে আছে। বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোথাও তার সাথে আমার ঘুরতে যাওয়া হয়নি। রাত বিরাতে জ্যোৎস্নার আলোতে কখনোই হাত ধরে হাঁটা হয়নি। আমার খুব ইচ্ছা করতো দুইজনে মিলে একসাথে বৃষ্টিতে ভিজবো, কিন্তু তার নাকি ঠান্ডা লাগে। বৃষ্টিতে ভিজলে নাকি বজ্রপাতে মানুষ মারা যায়। আকাশে পূর্ণিমার চাঁদ উঠলে যদি কখনো বলি যে চলো ছাদে যেয়ে দুজনে মিলে কফি খেতে খেতে পূর্ণিমার চাঁদ দেখবো, তখন সে বলে জানালা দিয়ে দেখো, এত রাতে ছাদে ভূত আছে, ঠ্যাং ধরে আকাশে নিয়ে নিচে ফেলে দেবে। আমি কখনো কক্সবাজারে যাইনি। যদি বলি এবার অফিসের চাপ কমলে ছুটি নিয়ে চলো না একটু কক্সবাজার থেকে আমরা ঘুরে আসি, সে বলে ধুর, কক্সবাজার কেন, পুকুরে গিয়ে একটা ডুব দিয়ে আসলেই তো হয়। জিনিস তো ওই একই, ওখানেও পানি এখানেও পানি। শাড়ি পরলে নাকি আমাকে ভীষণ সুন্দর লাগে, অন্তত সবাই আমাকে এটাই বলে। অথচ বিয়ের পর থেকে আজ পর্যন্ত সে আমার প্রশংসা করা তো দূরে থাক, শাড়ি পরলে আমার দিকে দুইবার ফিরেও তাকায় না। মুখ ভর্তি দাড়ি আর আকর্ষণহীন একটা মানুষ, না বুঝে রোমান্টিকতা, না আছে কথায় মিষ্টতা। বিয়ের আগে সারাটা জীবন স্বপ্ন দেখতাম আমার জীবনে কোনো এক হ্যান্ডসাম যুবকের আগমন ঘটবে, আমাকে প্রচন্ড কেয়ার করবে, আমার জীবনের সমস্ত পূরণ না হওয়া ইচ্ছা সে পূরণ করবে। কিন্তু লজ্জায় আমার মাথা নুয়ে যায় তখন, যখন আমার বান্ধবীরা আমাকে ক্রিটিসাইজ করে বলে আমি হুজুরের বউ। আমি সাজুগুজু করতে খুবই পছন্দ করতাম। বিয়ের আগে খুব দামি দামি পারফিউম ইউজ করতাম, কিন্তু এখন আমার এসব শখ মাটি হয়ে গেছে। আমার ক্লাসমেট লায়লা, আমার অন্তরঙ্গ বান্ধবী, তার বিয়ে হয়েছে 1 কোটিপতির ছেলের সাথে। ঢাকায় তাদের নিজেদের 12তলা বাড়ি, গাড়ি এবং ইন্ডাস্ট্রি আছে, কোনো কিছুরই অভাব নেই। তার সাথে যখন প্রায় আমার কথা হয় তখন সে আমাকে খোঁটা দেয়। বিয়ের আগে আমিও স্বপ্ন দেখতাম কোট প্যান্ট আর টাই পরা এক হ্যান্ডসাম সুপুরুষ আমার স্বামী, অঢেল সম্পদের মালিক, নিজেদের গাড়ি আছে, অন্তত 5 তলা একটা বাড়ি আছে, যে ঘরে আমি থাকি রাজকীয় খাট, 52 ইঞ্চি 3D LED টিভি আমার রুমে, শুধু আমার কাপড় চোপড় রাখা এবং সাজগোজের জন্য আলাদা একটা রুম রয়েছে, যত দামি ব্র্যান্ডের পারফিউম রয়েছে সব আমার সংগ্রহে আছে। উষ্ণ গরম পানিতে বাথটাবের ফেনায় আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকি। যখন বাইরে বের হই জামা কোনটা রেখে কোনটা পরবো, ম্যাচিং করে জুতো আর কানের দুল কালার মিল রেখে মেকআপ, এগুলো নির্বাচন করতে করতেই আমার ঘন্টা পার হয়ে যায়। আমি আরো স্বপ্ন দেখতাম আমার স্বামী ড্রাইভ করছে, আমি ওর পাশে বসা, আমি জানালাটা খুলে দিলাম, আমার চুলগুলো বাতাসে উড়ে ওর মুখে আছড়ে পড়ছে, ও চোখ বন্ধ করে আমার চুলের ঘ্রাণ নিচ্ছে আর বলছে তোমার চুলের ঘ্রাণ আমাকে মাতাল করে দেয়। তার কথা যেন আমার কানেই পড়েনি। সে ভাব নিয়ে আমি বাইরের সবুজ ধান ক্ষেতের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। কোনো পার্টিতে গেলে তার বন্ধুরা আমার রূপের প্রশংসা করে, তার বন্ধুর স্ত্রীরা আমাকে ঘিরে ধরে, ভাবি শাড়িটা তো অনেক সুন্দর, কত টাকা দিয়ে কিনেছেন ভাবি, আর কোন পার্লার থেকে সেজেছেন। স্টার প্লাসের সিরিয়ালের নায়িকাদের মতো আমার গা ভর্তি গয়না থাকবে, যেমন তেমন গয়না নয়, একদম 22 ক্যারেটের স্বর্ণের গয়না। যেখানেই যাব সবাই আমার দিকে হা করে তাকিয়ে থাকবে, আর আমার স্বামী আমাকে পাগলের মতো ভালোবাসবে, সারাক্ষণ আমাকে চোখে হারাবে, আমাকে নিয়ে প্রতি বছর দেশ বিদেশে ট্যুর দিবে। উফ, আরো কত কি। তখন গর্বে আমার বুকটা ফুলে উঠত। বিয়ের আগে প্রতি রাতেই এমন স্বপ্ন দেখতে দেখতেই আমি ঘুমাতাম। বিয়ের পরেও আমি অনেক রাতেই আমার অতীত স্বপ্নরাজ্যে বিচরণ করতাম, কিন্তু বেসুরে মোটা কণ্ঠের ডাকে আমার স্বপ্ন ভঙ্গ হতো। সাবিহার মা ওঠো, ফজরের আজান দিয়েছে। এভাবে যে কত রাতের মিষ্টি স্বপ্ন আমার স্বামী ভঙ্গ করেছেন তার কোনো হিসাবই নেই। এর মধ্যে কোনো এক সকালে আমি অনুভব করলাম আমার গর্ভে 3য় সন্তানের অস্তিত্ব। আমি ভেবেছিলাম সে খুশিতে আমাকে জড়িয়ে ধরবে বা কিছু একটা তো করবেই, কিন্তু না, ওর মধ্যে কোনো রিয়াকশনই আমি দেখলাম না। খুশি হয়েছে নাকি রাগ করেছে কিছুই বুঝলাম না, শুধু বলল আলহামদুলিল্লাহ। এদিকে আমার মেজাজটা তো একদম গরম হয়ে গেল। মনে মনে সারাদিন নিজের কপালকে গালি দিয়েছি, আল্লাহ গো, তোমার এই দুনিয়াতে কি আর কোনো রোমান্টিক ছেলে ছিল না? এই ছিল আমার কপালে, এরকম একটা বুইরার সাথে তুমি কেন আমার বিয়েটা দিলে আল্লাহ। রাত তখন 11টা, দুটো বাচ্চাকে মাত্রই ঘুম পাড়ালাম, এরই মধ্যে কলিং বেল বেজে উঠলো। দরজাটা খুলেই দেখলাম এক বস্তা ফলমূল নিয়ে আমার স্বামী দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমিও মুখ ঝামটি দিয়ে উঠলাম। এভাবেই দিন যাচ্ছিল। আমার বারবার মনে হতো বাচ্চা হওয়ার সময় আমি যদি মরে যাই কতই না ভালো হতো, এই বিরক্তিকর জীবন আর ভালো লাগে না। মাঝরাতে আমি ওর বুকের মধ্যে মাথা রেখে বলতাম, আচ্ছা বাবু হওয়ার সময় যদি আমি মরে যাই তাহলে কি তুমি আরেকটা বিয়ে করবে? ভাবতাম ও হয়তো গল্পের নায়কদের মতো আমার কপালে একটা চুমু খেয়ে বলবে, আরে না পাগলি, তুমি মরে গেলে আমিও মরে যাব, আর যদি বেঁচে থাকি তাহলে সারা জীবন তোমার স্মৃতি নিয়েই বেঁচে থাকবো, তুমি ছাড়া অন্য কাউকে এই মনে ঠাঁই দেওয়া আমার পক্ষে আর সম্ভব নয়। কিন্তু যেটা দেখতাম সেটা দেখার পরে আমার মেজাজ আরো বিগড়ে যেত। দেখতাম তার মধ্যে তেমন একটা রিয়াকশন নেই, চুপ করে থাকতো। যখন বুঝতাম যে চুপ করে থেকে ও মৌন সম্মতি দিচ্ছে
তখন লাফ মেরে উঠে আমি বলতাম, ও বুঝেছি, তুই এটাই চাস যে আমি মরে যাই, তাই না? আর খুব তাড়াতাড়ি করে তুই আরেকটা বিয়ে করতে পারিস। ঠিক আছে, চিন্তা করিস না, তুই মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাক যেন আমি খুব তাড়াতাড়ি করে মরে যাই, তোর রাস্তা ক্লিয়ার হয় আর তুই খুব তাড়াতাড়ি করে আরেকটা বিয়ে করতে পারিস। এই বলে তার দিকে পিঠ ফিরিয়ে আমি শুয়ে বাকি রাতটা পার করে দিতাম। দেখতে দেখতে এভাবেই 5 মাস পার হয়ে গেল। একদিন রুমে আমি একা ছিলাম, বাথরুমে গিয়েছি, হঠাৎ পা পিছলে কোমরের উপরে উপুর হয়ে পড়লাম। পেটে প্রচন্ড জোরে একটা বাড়ি খেলাম। মনে হলো অনেক উঁচু থেকে কোনো একটা বড় পাথর এসে আমার পেটে পড়েছে। এখনই মনে হয় আমার জানটা বের হয়ে যাবে। তারপর কিছু সময় অচেতন হয়ে সেখানেই পড়ে রইলাম। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরলো, শরীরটা খুব হালকা লাগছিল, কিন্তু উঠার কোনো শক্তিই পাচ্ছিলাম না। অনেক কষ্টে এটা সেটা ধরে রুমে এসে আবারও পড়ে গেলাম। চোখে আমি ঝাপসা দেখছি। শাশুড়ি ছিল অন্য রুমে, ডাকতে যাচ্ছি কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আমার 2 মেয়ে সাবিহা আর মালিহা ওদের দাদির সাথেই ছিল। হঠাৎ মালিহা রুমে ঢুকে আমাকে দেখে চিৎকার করে উঠল। বাড়ির সবাই দৌড়ে এলো আমার কাছে। দেখলাম আমার শাশুড়ি বাথরুম থেকে দলা পাকানো একটা রক্তখণ্ড টাওয়ালে পেঁচিয়ে সেটা রুমে নিয়ে আসলেন। আমার মুখ দিয়ে তখন কোনো কথাই বের হচ্ছিল না। ঝাপসা ঝাপসা চোখে দেখলাম, লম্বা লম্বা হাত পা, একদম ওর মতো, চোখ ঠোঁট কান সবকিছুই ছিল। আমার ছেলেটার হৃৎপিণ্ড তখনও স্পন্দিত হচ্ছিল। তারপর আস্তে আস্তে আমার ছেলেটা থেমে গেল। এটা দেখার পরে আমি সেই যে বেহুশ হয়ে পড়লাম, আমার হুঁশ আসে 4 দিন পর খুলনার 250 বেডের আইসিইউতে। তখন আমার হাত পা এবং পুরো শরীর বেডের সাথে ফিতা দিয়ে বাঁধা ছিল। মাথার পাশে সদ্য খোলা ভেন্টিলেশনের মোটা পাইপ ছিল। আমি চোখ মেলে তাকানোর পর একটা নার্স এসে আমাকে নিরীক্ষণ করলো। তারপর আমার বাঁধনগুলো খুলে দিল। আমি সারাদিন অপেক্ষা করি, কিন্তু কেউ আমাকে দেখতে আসে না। আমি মনে মনে ভাবি, তাহলে কি সবাই আমাকে ভুলেই গেল? একটা মানুষও আসলো না হাসপাতাল আমাকে দেখতে। প্রচন্ড রাগে দুঃখে কষ্টে আমার কান্না চলে আসলো। হয়তো এখন ওদের বাড়িতে নতুন বউ আনার জন্য আলোচনা চলছে, হয়তো আমার স্বামী পাত্রী তালাশে ব্যস্ত, আরো বিভিন্ন আজে বাজে চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। ওই দিনটা ওভাবেই কেটে যায়, কেউ আসে না। রাতে ডিউটি নার্স চেঞ্জ হয়ে একজন বয়স্ক মহিলা আসেন। এসে আমার মাথায় হাত রেখে বলেন, মা আপনি ভালো আছেন? আমি মাথা নেড়ে সম্মতি জানাই। উনি আমাকে বলেন, আপনাকে নিয়ে তো সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল, ডাক্তাররা আপনাকে অ্যাডমিট করতে চায়নি। সবাই বলছিল আপনি বড়জোর আর 2 ঘন্টার মতো বাঁচতে পারেন, তার বেশি নয়। আমি বললাম কেন? উনি বললেন, আমার ডায়াবেটিস আর প্রেশার দুটোই নাকি অনেক বেশি হয়ে গিয়েছিল। অনেক বেশি রক্তক্ষরণে আমি রক্তশূন্য হয়ে পড়েছিলাম। পালস খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষে নাকি আমার স্বামীর কাছ থেকে বন্ড সই নিয়ে আমাকে আইসিইউতে নেওয়া হয়। তিনি আমাকে আরো বললেন, ওই লম্বা হুজুরটা মনে হয় আপনার স্বামী, তাই না? লোকটা আপনার জন্য অনেক কষ্ট করেছে। আজ 4 দিন 4 রাত 24টা ঘন্টা বেচারা হাসপাতালেই পড়ে আছে। আইসিইউর বারান্দায় সারাক্ষণ বসে থাকে, একবারের জন্য বাসায় যায়নি। আর সারাদিনই একটু পর পর হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। নার্সের কথা শুনতে শুনতে আমার গলা ভারী হয়ে আসছিল। প্রচন্ড এক আবেগ যেন আমার গলা চেপে ধরছিল। তিনি বলতে লাগলেন, আমরা তো সবাই হাল ছেড়েই দিয়েছিলাম, কিন্তু উনি একবারের জন্য হাল ছাড়েনি। যখন এখানে আপনাকে এনেছিল উনি খুব কান্নাকাটি করছিল। নার্সের কথা শুনে তখন আমি মনে মনে ভাবছিলাম, এই লোকটা কি সত্যি সত্যি আমার জন্য কান্না করেছে? তিনি বলছিলেন, আমরা তো সবাই উনার কান্না দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমি একপাশে মুখ ফিরিয়ে বললাম, তাও তো আমাকে একবার দেখতে এলো না। তখন সেই নার্স আমার বাম পাশের জানালার পর্দাটা সরিয়ে দিয়ে আমাকে হাত দিয়ে ইশারা করে বললেন, ওই যে দেখেন। আমি দেখলাম আমার স্বামী বাইরে উস্কো খুস্কো চুলে জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আইসিইউর ভেতরের পর্দাটা সরতে দেখে হাত দিয়ে ইশারা করে নার্সকে শুকরিয়া জানালো। নার্স বললেন, আইসিইউতে বাইরের কেউ আসা নিষেধ, এভাবে রুগী দেখাও নিষেধ। কিন্তু আপনার স্বামী এত করে অনুরোধ করলো যে আমার খুব মায়া হলো। আপনার তো হুঁশ ছিল না। আপনার স্বামী আমাকে খুব অনুরোধ করেছিল যেন অন্তত আমি একবারের জন্য জানালার পর্দাটা সরিয়ে তাকে আপনাকে দেখার সুযোগ করে দেই। আমি বলেছিলাম, পর্দা সরালেও তো দূর থেকে চেহারা দেখতে পাবেন না। তিনি বলেছিলেন, চেহারার অবয়বটা দেখতে পেলেই তিনি শান্তি পাবেন। তাই প্রতিদিন আমি এই হাসপাতালে আমার শিফটে আসার পরে জানালার পর্দাটা একটু সরিয়ে রাখি, আর তখনই দেখতে পাই উনি অপেক্ষাতে আছেন, আর তিনি হাত নেড়ে আমাকে শুকরিয়া জানান। সত্যি এরকম স্বামী এর আগে আমি কখনোই দেখিনি। থাকতে পারে, কিন্তু আমি দেখিনি। এতটা আবেগ, এতটা ভালোবাসা নিয়ে যে তার বউয়ের জন্য এইভাবে অপেক্ষা করে যায়, তার মতো স্বামী পাওয়া সত্যিকার অর্থেই বড় ভাগ্যের ব্যাপার। নার্সের কথা শুনতে শুনতে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, হাউমাউ করে কান্না করে উঠলাম। আমার স্বামী আমাকে এতটা ভালোবাসেন। আমি বাম দিকে কাত হয়ে ওর দিকে তাকালাম। ও দূর থেকে চোখ মুছছে। আর একদিন পরে আমাকে রিলিজ দেওয়া হলো। এক অজানা অনুশোচনায় আমি তার চোখের দিকে চোখ রাখতে পারছিলাম না। বাসায় ফেরার পরে ও সারাক্ষণ আমার পাশে বসে রইল। ও আমাকে নিজের হাতে খাইয়ে দিত, আমার সব কাজ করে দিত। আমার কাছে বারবার মনে হচ্ছিল আমি যেন একটা নতুন জীবন পেয়েছি। আর এই লোকটাকে জীবনে প্রথমবারের
মতো অনুভব করছি। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়লো তখনও আমার পাশে শুয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তখন আমি তাকে বললাম, আমি মরে গেলেই তো ভালো হতো, তুমি আরেকটা বউ পেতে। ও আমার ঠোঁটের উপরে হাত রেখে মুখ চেপে ধরে বলল, খবরদার আর কখনো এরকমটা বলবে না। তারপর আমাকে বুকের সাথে চেপে ধরে হাউমাউ করে কান্না করে উঠলো। ওর চোখের পানিতে আমার কপাল ভিজে যাচ্ছিল। এক পরম শীতলতায় আমার দেহ মন আন্দোলিত হলো। আমার মনে হচ্ছিল তার চোখের অশ্রুগুলো আমার জীবনটাকে নতুন করে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। আমি বাসায় ফেরার 2 দিন পরে হঠাৎ করে লায়লা ফোন দিল। ফোন রিসিভ করার পরে ওই পাশ থেকে তার কান্নার আওয়াজ পেলাম। বললাম, কি রে, এতদিন পরে কান্না করছিস কেন, কি হয়েছে? সে কথাই বলতে পারছিল না, অনবরত কান্না করে যাচ্ছিল। আরে বল, কি হয়েছে? তুই না বললে বুঝবো কি করে? লায়লা তখন বলল, ওর নাকি 2 মাস আগেই ডিভোর্স হয়ে গিয়েছে। তার কোটিপতি স্বামী নাকি তার অফিসের পিএস এর সাথে হোটেলে হাতে নাতে ধরা খেয়েছে। আসলে ভালোবাসা জিনিসটা বড় অদ্ভুত। আমরা যেটাকে ভালোবাসা মনে করি সেটা আসলে ভালোবাসা নয়, আর যেটা আসলে ভালোবাসা সেটা আমরা কখনো অনুভবই করতে পারি না। আমাদের চারপাশে অসংখ্য ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আমরা সেটা কখনোই দেখতে পারি না। আমি পরিপূর্ণভাবে সুস্থ হওয়ার পরে আমার স্বামী আমাকে একদিন হঠাৎ করে বললেন, চলো আজ আমরা ছাদে যাই, দুজনে মিলে আজ একসাথে কফি খেতে খেতে পূর্ণিমার চাঁদ দেখবো। চলো ছাদে যাই, গিয়ে পূর্ণিমার আলো গায়ে মেখে আসি। আমি তার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বললাম, আমি কিন্তু সব বুঝি।